আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ। এই তো স্যার। আলহামদুলিল্লাহ স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা এর আগের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করব, তারপরে আজকে ক্লাস শুরু করব। আমি একটু মনে করাই দিই আগে ক্লাসে কি পড়ানো হয়েছিল। এর আগের ক্লাসগুলোতে এর আগে 3টা ক্লাস নেওয়া হয়েছে। 3টা ক্লাসে আমরা আসলে কোঅর্ডিনেট জিওমেট্রি যে পার্টটা ছিল সেই কোঅর্ডিনেট জিওমেট্রি হাওয়ার্ড অ্যান্টনির বইয়ের 11.1 চ্যাপ্টার থেকে শুরু করেছিলাম। আর 11.1 2 3 4 5 6 আগে আমরা শেষ করব, তারপরে আমরা 10 পয়েন্ট শুরু করব। আমাদের সিলেবাসে আমরা এখন এই 11.1 2 3 আমরা পড়তেছি। আমাদের এই টপিকগুলোর মধ্যে যেটা ছিল রেক্টেঙ্গুলার পয়েন্টের মধ্যে ডিসটেন্স, নর্ম অফ ভেক্টর, ম্যাগনিটিউড অফ ভেক্টর, ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের রিপ্রেজেন্টেশন, একটা ভেক্টরের নরমালাইজেশন, তারপরে ভেক্টরকে আমরা বিভিন্ন কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এই সাইন কস ফরমেশনের মাধ্যমে, এবং যে এক্সাম্পল প্রবলেম সলভ করা হয়েছিল। এর পরবর্তী লেকচারগুলোতে আমরা ডট করা যায় এবং ডট প্রোডাক্টের মাধ্যমে আমরা দুটা ভেক্টরের মধ্যে কিভাবে অ্যাঙ্গেল বের করতে পারি, এবং ডিরেক্ট কিউবের ডায়াগোনালের সাথে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিসের যে অ্যাঙ্গেলগুলো সেই অ্যাঙ্গেলগুলো আমরা কিভাবে বের করতে পারি। এই পর্যন্ত ছিল এর আগের 3টা লেকচারের পড়া। আগের 3 লেকচারের কোনো পড়া বা কোনো কিছু নিয়ে আর কোনো কোশ্চেন আছে? স্যার আচ্ছা, আগের যদি লেকচারগুলো নিয়ে কোনো কোশ্চেন না থাকে, আজকে আমরা আপনার কথা পড়াবো আটকে এই আটকে আসে মাঝে মধ্যে। ডিকম্পোজিং। জি স্যার, আটকে আটকে আসে স্যার, কথা কেটে কেটে যাচ্ছে স্যার। এটা আচ্ছা, যখন কথা কেটে যাবে তখন এক কাজ করবা, এই এখন কি শুনতে পাচ্ছো? স্যার জি নাকি স্যার, এখন কেটে আসতেছে? একটু একটু। জি স্যার, হচ্ছে এখনই ঠিক আছে। আচ্ছা, যখন কেটে আসবে যেটা করবা, এই এখানে যে অপশন আছে চ্যাটিং অপশন, চ্যাট অপশনে গিয়ে একটু লিখবা, তাড়াতাড়ি লিখলে আমি আবার হয়তো বা এই ওখান দিয়ে আবার রিপিট করা শুরু করবো। মাঝখানে না বলে, মাঝখানে বললে হয় কি যে পুরো ফ্লোটা নষ্ট হয়ে যায়। এই আমার মনে হয় ফ্লোটা শেষ করে আমি পর্যন্ত আবার সেটা রিপিট করলাম, বা আবার 2 বা 3 বার রিপিট করা হলো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কথা বলার মাঝে মাঝে বলো তাহলে জিনিসটা হবে ওই পুরো কথাটাই নষ্ট হয়ে যায়, বা সেন্টেন্সটা বা যা পড়া ছিল সে পড়াটা শেষ পর্যন্ত বোঝানো যায় না। আমার মনে হয় এখন কি সবাই মোটামুটি শুনতে পাচ্ছ ক্লিয়ারলি, না এখনো কেটে আসতেছে? স্যার এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে নেটের প্রবলেমের কারণে কথা হতে পারে। আর অথবা যদি নেটের প্রবলেম না হয় তাহলে আমার ডিভাইস দেখতে হবে যে ডিভাইসে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা দেখো, আজকে আমরা যেটা পড়াবো, আজকে লেকচার যেটা শুরু হবে সেটা হচ্ছে একটা ভেক্টরকে আমরা কিভাবে এই 2-3টা ভেক্টরের সামেশন আকারে লিখতে পারি, ডিকম্পোজিং ভেক্টরস ইনটু অর্থোগোনাল কম্পোনেন্টস। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করি আজকের লেকচারের। দেখো এখানে আজকে এই আমরা যেটা দেখবো, যদি কখনো দুটা ভেক্টরকে বা একটা ভেক্টরকে অপর দুটা ভেক্টরের সামেশন আকারে লেখা যায় বা লিখতে পারি আমরা, তাহলে আমরা বলি যে একটা ভেক্টর দুইটা ভেক্টরের সামেশন লিখতে পারতেছি, মানে দুইটা ভেক্টরের উপাংশে বা কম্পোনেন্টে বিভাজিত হয়েছে বা ডিকম্পোজ করতেছে একটা ভেক্টরকে। আমি আরো ক্লিয়ারলি বলি, এখানে আজকে আমি এই ফর্মুলাটাকে ডিরাইভ করে দিব এবং পুরো ব্যাপারটাকে ডিটেইল আকারে বলবো। দেখো এখানে এই ব্লকের উপর যদি একটা, এখানে সাধারণত ফোর্সটা গ্র্যাভিটির কারণে যেই ফোর্সটা গ্র্যাভিটেশন ফোর্স, সেই ফোর্সটা নিচে দিয়ে কাজ করতেছে ডাউনওয়ার্ড দিকে। আমরা এই ফোর্সটাকে যদি দুটো কম্পোনেন্ট নেই, একটা হচ্ছে F1 আর একটা হচ্ছে F2 কম্পোনেন্ট, তার মানে আমরা লিখতে পারি এই F1 যে ফোর্সটা একটা ভেক্টর, F1 ফোর্স ভেক্টর, এফ ফোর্স ভেক্টর F1 এবং F2 দুইটা ডিফারেন্ট ফোর্স ভেক্টরের সামেশন আকারে লিখতে পারি। যদি কখনো কোনো একটা ভেক্টরকে দুইটা ডিফারেন্ট ভেক্টরের সামেশন আকারে লেখা যায়,
তাহলে আমরা বলি যে একটা ভেক্টর এফ ভেক্টর তার দুইটা অংশ, উপাংশ বা কম্পোনেন্টে বিভাজিত হয়েছে, বা আমরা বলি ডিকম্পোজ। একটা ভেক্টর ডিকম্পোজিশনের মাধ্যমে, ডিকম্পোজ করার মাধ্যমে দুইটা ডিফারেন্ট ভেক্টরে তারা তাদেরকে পাওয়া যাচ্ছে, মানে সামেশন আকারে আমরা লিখতে পারি। এই ব্যাপারটাকে বলা হয় ডিকম্পোজিং ভেক্টরস ইনটু অর্থোগোনাল কম্পোনেন্ট। মানে হচ্ছে আমরা একটা ভেক্টরকে দুইটা ভেক্টরে সামেশন আকারে লিখতে পারি। আচ্ছা, আমি যদি এই ব্যাপারটাকে এইভাবে চিন্তা করি, স্কেলার ওয়েতে চিন্তা করি, যেটা আসলে করব না। আমি যদি 10 একটা সংখ্যা, স্কেলার সংখ্যা বা নর্মাল একটা ভ্যালু, 10 কে যদি লেখা হয় 7 প্লাস 10, 7 প্লাস 3, আচ্ছা তাহলে আমি কি বলতে পারি যে 7 এবং 3 যদি আমরা অ্যাড করি বা যোগ করি, বা তাদের রেজাল্টেন্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে 10, বা তাদের রেজাল্ট হচ্ছে 10, অথবা এভাবে কি বলা যায় 10 একটা সংখ্যা, তাকে দুইটা ডিফারেন্ট সংখ্যার সামেশন আকারে আমরা লিখতেছি, এভাবে কি আমরা বলতে পারি? অথবা এইভাবে কি বলা যায় 10 একটা সংখ্যা, 10 সংখ্যাটাকে আমরা দুইটা ডিফারেন্ট সংখ্যার যোগফল আকারে লিখতেছি বা সামেশন আকারে লিখতেছি। সিমিলারলি যদি এরকম হয়, একটা ভেক্টরকে অপর দুইটা ডিফারেন্ট ভেক্টরের যোগফল আকারে লেখা যায়, বা বলা যায় এইভাবে যে একটা ভেক্টর সে অন্য দুটো ভেক্টরে বিভাজিত হয়েছে, ডিকম্পোজ হয়েছে, বা কম্পোনেন্ট আকারে তাকে আমরা কম্পোনেন্ট আকারে পাচ্ছি। সেই কম্পোনেন্ট গুলো সামেশন হচ্ছে সেই ভেক্টরটাকেই আমাদের তার রেজাল্ট হিসাবে দিবে। তাহলে আমরা একটা ভেক্টরকে যদি দুইটা ডিফারেন্ট ভেক্টরে বিভাজিত করতে পারি বা ডিকম্পোজ করতে পারি বা কম্পোনেন্ট আকারে লিখতে পারি, সেই কম্পোনেন্টকে বলা হচ্ছে এটা ভেক্টরের ডিকম্পোজিশন। এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? এই রিলেটেড কারো কি কোনো কোশ্চেন আছে? ভেক্টরকে আচ্ছা, আমি আরেকটু ডিটেইল বলি। মনে করো একটা ভেক্টর ভি। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো স্যার। কোশ্চেনটা হচ্ছে, যেমন আপনি যে এক্সাম্পলটা দিলেন যে 10 কে আমরা আলাদা করতে পারতেছি যে 3 প্লাস 7, তো 10 কে আমরা অনেকভাবে আলাদা করতে পারি, 2 প্লাস 8 করতে পারি, 9 প্লাস 1 করতে পারি। এরকম স্যার ভেক্টরকেও কি মানে যে কোনো ভাবে ভাগ করা যায় বা মাল্টিপল ওয়েতে ভাগ করা যায়, এরকম কোন ব্যাপার আছে? ব্যাপারটা হচ্ছে কি, মনে করো, আচ্ছা তোমার কোশ্চেনটা আমি আনসার দিচ্ছি। এখানে W1 ভেক্টর আর W2 ভেক্টর। প্রথম কথা হচ্ছে যে সংখ্যার সাথে এই 10 প্লাস 7 প্লাস 3 সংখ্যার সাথে এই ভেক্টরকে মিলানো উচিত না, আমি মিলাইছি, তারপরেও মিলানোর কোনো সমস্যা নাই। আমরা যদি এখন চিন্তা করি যে একটা ভেক্টর ভি, সেই ভেক্টরটাকে আমরা দুইটা অংশে বা কম্পোনেন্টে বিভাজিত করলাম। অংশটা হচ্ছে W1 আর W2। আপনি এই ভি ভেক্টরকে আমরা যদি লিখি ভি ভেক্টর, তার দুইটা অংশ বা উপাংশ বা কম্পোনেন্ট W1 এবং W2 সামেশন আকারে তাকে আমরা ডিকম্পোজ করা হয়েছে। W2। এখন তোমার কোশ্চেন হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভি একটা ভেক্টর, তার দুটো অংশ, একটা অংশ হচ্ছে একটা ভেক্টর W1, আর একটা অংশ হচ্ছে একটা ভেক্টর W2। এই দুটাকে যোগ করলেই আমরা এই ভেক্টরকে পাবো। তার মানে এই ভেক্টরটা তার দুটা ভেক্টরকে আলাদা করতেছে, এবং সেই W1 আর W2। হ্যাঁ, এখন যদি আমরা চাই এই W1 আর W2 ডিফারেন্ট হতে পারে, অনেকগুলো হইতে পারে, বা অনেকগুলো ভেক্টর এটার সাথে এটার রিলেশনগুলো যদি চেঞ্জ করা হয়, তাহলে হয়তো বা ভেক্টরের মানগুলোর উপর ডিপেন্ড চেঞ্জ করতে পারে। এখন আমার স্যার ওই উপাংশ দুটো ফিক্সড না? উপাংশ দুটো ফিক্সড বলতে হবে, কারণ কি, যেহেতু এই অ্যাঙ্গেল যদি ফিক্স থাকে, তাহলে এই উপাংশ যেটা আসবে সেই উপাংশটা ডিফারেন্ট ওয়েতে লেখা সবসময় যাবে না ভেক্টরের ক্ষেত্রে। অ্যাঙ্গেল ফিক্সড হলে উপাংশটাও ফিক্সড। অ্যাঙ্গেল যদি হয় তাহলে তার ম্যাগনিটিউড যদি ফিক্সড হয়, তাহলে উপাংশটা সবসময় সব রকম মানে ইচ্ছা মতো লিখতে পারবো না। তবে এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে কি ভেক্টরকে ম্যাগনিটিউড ছোট বড়ের উপর ডিপেন্ড করতে পারে। দুটো ভেক্টরের সামেশন তার ম্যাগনিটিউডের উপর হয়তো বা ডিপেন্ড করতে পারে। ডিরেকশন তো একই থাকবে। এখানে দুটো জিনিস কনসিডারেশন আনতে হবে, ডিরেকশন এবং তার ম্যাগনিটিউড। যদি উপাংশটা ছোট হয়, তার ইউনিট মান, যেহেতু সামেশন করার মাধ্যমে এই ভেক্টরটা আসবে, তাহলে হয়তো বা এই ভেক্টরটা একটু বড় হয়ে যেতে পারে বা ছোট হইতে পারে।
এগুলো ভ্যারি করতে পারে, কিন্তু আমরা ইচ্ছা মতো সাধারণত 10+ এর সাথে এটা কম্পেয়ার করা উচিত না, কারণ এটাকে অনেকভাবে লেখা যায়। কারণ এটা আমি একটা শুধু বোঝানোর জন্য বলছি যে 10+3টা হচ্ছে আমরা একটা জিনিসকে দুটো অংশে ভাগ করতে পারি, শুধু এই কনসেপ্টটা দেখানোর জন্য আমরা বলছি। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে অনেকগুলো ডিরেকশন, তার ম্যাগনিটিউড, তার এবং তার ভ্যালু, এই এবং সবগুলো জিনিসকে আসলে তার কনসিডারেশন আনতে হবে। সবসময় আমরা জি স্যার, চাইলে বুঝতে পারছি। লিখতে পারবো তা না, তবে হয়তো বা ডিফারেন্ট ওয়েতে লেখা যেতে পারে, যে অনেকগুলো ভেক্টর সামেশন আকারে লেখা যেতে পারে, ভেক্টরটা বড় ছোট করার মাধ্যমে বা বিভিন্ন পজিশন চেঞ্জ করার মাধ্যমে। কিন্তু এই ভেক্টরের দিক একই আছে, হয়তো বা এই ভেক্টরের দিক একই আছে, এটাকে বড় করে দিলাম, এটাকে ছোট করে দিলাম, সামেশন করলে হয়তো বা একই হবে। আর সামেশন ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে সেটা যদি আমি দেখি, মনে করো ডাব্লিউ ভি একটা ভেক্টর W1 এর দিকে দিকে, W2 দিক, আর এখানে যদি আমরা W2 ডিরেকশনটা নেই, তাহলে W2 ডিরেকশনটা হচ্ছে এই দিকে, W1 এর ডিরেকশন এই দিকে, আর W2 ডিরেকশন পাচ্ছি এই দিকে। তোমাদের কি মনে আছে একটা ট্রায়াঙ্গেলের ভেক্টরের রুল যেটা ছিল, 0 যদি একটা পয়েন্ট হয় তাহলে একটা ভেক্টর যাচ্ছে এই ডিরেকশনে আর একটা ভেক্টর যাচ্ছে এই ডিরেকশনে, তাদের রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর যেটা আমরা বলি, লব্ধি ভেক্টর ডিরেকশন হবে এই দিকে। জি স্যার। তাহলে এই W1 ভেক্টর আর W2 ভেক্টরের সামেশন হচ্ছে ভি ভেক্টর। আমরা এভাবে বলতে পারি না? আমরা এভাবে বলতে পারি। তার মানে কি এই ডিরেকশন আর এই ডিরেকশন সামেশন ভি যদি হয়, তাহলে এই জিনিসটাকে সাধারণত মনে হয় না যে অনেকগুলা কম্পোনেন্ট বা ইচ্ছা মতো লেখা যাবে চাইলেই, কারণ যেহেতু ভেক্টরের রুলটা অ্যাপ্লাই করতে হবে। জি স্যার, ট্রায়াঙ্গেল রুলটা অ্যাপ্লাই করে এটা মোটামুটি ফিক্স হয়ে যাচ্ছে। এখন দেখো, আমাদের মূল যে কথায় আমরা সেখানে আবার ফিরে আসি, যে আমরা যদি কোনো একটা ভেক্টরকে অন্য দুটা ভেক্টরে বিভাজিত করি বা ডিকম্পোজ করি বা অংশে পরিণত করি বা উপাংশে পরিণত করি বা কম্পোনেন্টে পরিণত করি, তাহলে সেই কম্পোনেন্ট যেটাকে বলা হয় এই একটা ভেক্টরের অংশ বা কম্পোনেন্ট। আর এই অংশ বা কম্পোনেন্ট গুলা হচ্ছে W1 আর W2। আর যদি এই অংশগুলোর মাঝে একটা অ্যাঙ্গেল থাকে, মানে এই কম্পোনেন্ট গুলোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা বলি এই কম্পোনেন্ট গুলো হচ্ছে অর্থোগোনাল কম্পোনেন্ট। অবশ্যই কম্পোনেন্ট, কিন্তু তারা হচ্ছে অর্থোগোনাল কম্পোনেন্ট। আবার বলি, একটা ভেক্টর ভি, সেই ভেক্টরটা দুইটা অংশে উপাংশে বিভাজিত হয়েছে বা দুইটা কম্পোনেন্টে ডিকম্পোজ হয়েছে। এই কম্পোনেন্ট দুইটা যদি একটা একটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এই কম্পোনেন্ট গুলোর নাম চেঞ্জ হয়ে যাবে, নাম চেঞ্জ হয়ে হবে অর্থোগোনাল কম্পোনেন্ট। আমার কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে ভেক্টরের অর্থোগোনাল কম্পোনেন্ট। আমরা প্রথমে শিখলাম যে একটা ভেক্টরের কম্পোনেন্ট বলতে কি বুঝি, আর সেই কম্পোনেন্ট গুলা যদি দুইটা অংশ বা উপাংশ গুলা যদি একটা একটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে তার নাম চেঞ্জ হয়ে যাবে অর্থোগোনাল কম্পোনেন্ট। এই ব্যাপারে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এই অর্থোগোনাল কম্পোনেন্ট আমরা কিভাবে বের করতে পারি বা এর ফর্মুলাটা আমরা কিভাবে তৈরি করব সেই জিনিসটা করে দেখাবো। আচ্ছা, ক্লাসের শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। আমরা মনে হয় আই ক্লাসে বলছিলাম যে আমরা 6 নাম্বার ক্লাস একটা সিটি পরীক্ষা নিব। তার মানে আমাদের এই উইকের আজকে শেষ ক্লাস, নেক্সট উইকে আমরা একটা ক্লাস নিব, তারপরে যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমাদের সিটি 1 হবে। আর এর মাঝে তোমাদের যাদের সমস্যা হবে আমার নেক্সট ক্লাসে আগে আমাকে জানাতে পারো বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যাদের কাউন্সিলিং দরকার হবে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি তাকে হয়তো একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে সে আসলে তাকে কাউন্সিলিং এর ব্যবস্থা করবো, অসুবিধা দিব। আর এছাড়া যে কোনো প্রবলেমে আমাকে মেল বা মেসেজ করতে পারো। তবে মেল বা মেসেজ করা হচ্ছে সরাসরি, যেটা হয় ক্লাসের আগে বা পরে, আছে ক্লাসের শেষেও যদি কারো কোনো সমস্যা হয় সে আলোচনা করতে পারি। ক্লাসের শেষে আমি ফ্রি থাকবো, মানে ক্লাসের আগে পরে এই সময়টাতে আমরা কিছু সময় বসতে পারি। আর আমি বেসিক্যালি ক্লাস শুরু হয় বেশ কিছুক্ষণ আগে এই কম্পিউটার অন করে দিও, সেই চাইলে তখন আমরা কাউন্সিলিং দিতে পারি। আর পরীক্ষার প্রসেসটা কিভাবে হবে সেই প্রসেসটা আমরা একটা রিহার্সাল করতে চাচ্ছিলাম,
তোমরা মনে হয় যদি চাও তাহলে একটা আমরা রিহার্সাল করব যে আমরা কোশ্চেন দিয়ে কিভাবে ইউকেএম থেকে ডাউনলোড করব এবং আপলোড করব। যদি চাও সেটা করতে পারি, আর যদি না চাও তাহলে একবার সরাসরি পরীক্ষা আমরা নিলাম, তার আগে সবকিছু বুঝাই দিব যে আসলে পরীক্ষাটা কিভাবে নিব, কিভাবে নেওয়া হবে। এক্সাম রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? স্যার সিলেবাস কি স্যার আজকের ক্লাস পর্যন্ত? সিলেবাসটা ক্লাসের শেষ অংশে হয়তো বলে দিব, অথবা নেক্সট ক্লাসে কিছু অংশ থাকতে পারে। আজকে কতটুকু পড়াতে পারবো আমি বুঝতে পারতেছি না, তো পড়ানো শেষ করি। পড়ানো শেষ করার পর হয়তো বুঝবো যে একটু পড়াচ্ছি, এটুকু সিলেবাস রাখতে পারি কিনা বা তার চেয়ে বেশি করতে পারি কিনা। ওকে স্যার। সবাই কি দেখতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, আমি মনে করলাম যে এই পয়েন্টটা হচ্ছে অরিজিন 0, এটা একটা ভেক্টর, সেই ভেক্টরটা হচ্ছে ভি একটা ভেক্টর। আচ্ছা, এই ভেক্টরটা দুইটা অংশে বা কম্পোনেন্টে বিভাজিত হয়েছে। এই দিকে একটা কম্পোনেন্ট যার নাম, ভেক্টরটার নাম দিলাম W1, আর সেই ভেক্টরটার দিক হচ্ছে এই যে দিকটা, এই দিকে একটা ইউনিট ভেক্টর E1, এবং এই দিকে যে W1 এর ম্যাগনিটিউড সেটা হচ্ছে K1। আর এই ভেক্টরের আরেকটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট W1 এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, W2 নাম দিলাম, এবং তার ডিরেকশন হচ্ছে E2, এবং তার ম্যাগনিটিউড হচ্ছে K2। আমি একটু আবার বলতেছি, একটা ভেক্টর ভি, তার দুইটা অংশ, উপাংশ অথবা কম্পোনেন্ট W1 এন্ড W2। W1 এর ডিরেকশন হচ্ছে E1, যেখানে E1 একটা ইউনিট ভেক্টর, আর W1 এর ম্যাগনিটিউড হচ্ছে K1। আর W1 এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল W2, তার ভেক্টরটার ম্যাগনিটিউড K2, এবং তার ডিরেকশন হচ্ছে E2 ডিরেকশনের দিকে। আচ্ছা, তাহলে এই ব্যাপারটাকে যদি আমি এভাবে দেখি, আমাদের ভেক্টর ভি, তার দুইটা অংশ, একটা হচ্ছে W1 এবং W2। আচ্ছা, এখন আমাকে একটু বলো, এই তোমাদের এর আগে ক্লাসে আমি এটা পড়ানো হয়েছিল, বোঝানো হয়েছিল, W1 একটা ভেক্টর যদি হয়, তার যদি একটা ডিরেকশন পাওয়া যায় E1, এবং তার ম্যাগনিটিউড যদি পাওয়া যায় K, তাহলে ম্যাগনিটিউডের সাথে যদি ডিরেকশনকে আমরা ইনক্লুড করি বা মাল্টিপ্লাই করি, তাহলে কি সেই ভেক্টরটা পাওয়া যায় না? জি Yes, স্যার। sir. সিমিলারলি W2 দিক হচ্ছে E2 দিকে, W2 ডিরেকশন, আমরা যদি তার W2 ম্যাগনিটিউড হচ্ছে K2, আমরা যদি K2 কে E2 দিকে ভেক্টরের সাথে আমরা ম্যাগনিটিউড হিসেবে যদি তার ডিরেকশনের সাথে মাল্টিপ্লাই করি ইন ভেক্টর, তাহলে W2 পাওয়া যায়। এই ব্যাপারটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে E1 তো ইউনিট ভেক্টর না? হ্যাঁ, E1 ইউনিট ভেক্টর, E2 ইউনিট ভেক্টর। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি একটু সামনের দিকে। কে জিনিসটা কি? K1 K2? আচ্ছা, K1 হচ্ছে W1 ভেক্টরের মান বা ম্যাগনিটিউড, আর এটা হচ্ছে দিক। E1 হচ্ছে এই W1 এর দিক। E1টা হচ্ছে ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরের সাথে K1 কে যদি W1 এর ম্যাগনিটিউড কে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এই দিকের সাথে ম্যাগনিটিউড মাল্টিপ্লাই করে অরিজিনাল W1 ভেক্টরটা পাওয়া যাবে। সিমিলার ব্যাপার W2 এর ক্ষেত্রেও। ওকে স্যার, বুঝছি স্যার। তোমাদেরকে মনে করা দিতে পারি, তোমাদেরকে মনে আছে যে আমরা পড়ছিলাম একটা ভেক্টর ইউনিট ভেক্টর, আমরা যদি একটা ভেক্টরকে
তার এই ম্যাগনিটিউড দিয়ে ভাগ করি বা ডিভাইড করে দেই, তাহলে কি হবে? একটা ইউনিট ভেক্টর পাওয়া যাবে। সেই ইউনিট ভেক্টরের ডিরেকশন যেদিকে হবে, এই ভেক্টরটা তার ম্যাগনিটিউড ভাগ করলে ডিরেকশন একই দিকে হবে ইউনিট ভেক্টরের। এটা যদি হয় এ ভেক্টর, তাহলে ইউনিট ভেক্টর দিকটা হবে একই দিকে, শুধু তার মানটা ছোট হয়ে আসবে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারি? এ ভেক্টর এই ভেক্টরের ভ্যালু হচ্ছে ম্যাগনিটিউড অফ এ, তার সাথে তার ইউনিট ভেক্টরের দিক। এটা লেখা যায় না? দেখো তো। ইয়েস স্যার। জি স্যার। তার মানে একটা ভেক্টর যদি আমরা পেতে চাই, তাহলে সেই ভেক্টরটার ম্যাগনিটিউড এবং তার ডিরেকশনের দিকে ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে সেই ভেক্টরটা পাওয়া যাবে। আর আমরা আমাদের এই এখন যে প্রবলেম সলভ করতেছি, এই প্রবলেমে W1 এর দিক হচ্ছে ইউনিট ভেক্টর E1 এবং W1 এর ম্যাগনিটিউড K1 ধরে নিলাম। W1 সমান সমান কি হবে? K1 E1। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এই ম্যাথের সামনে এইদিকে একটু আরেকটু ম্যাথ সামনে আগাই। ভি ভেক্টরকে আমরা লিখতে পারি W1 এর পরিবর্তে কি লেখা যায় বলো তো? K1 স্যার E1 ইনটু K1। হ্যাঁ, প্লাস এখানে হচ্ছে K2 E2। আমরা এই কোশ্চেনকে 1 হিসেবে কনসিডার করলাম। আচ্ছা, আমরা অনেক কিছু করতেছি, কিন্তু আমরা কি করতেছি সেই জিনিসটা আমরা একদম সম্পূর্ণ জাস্ট সিস্টেমিক ওয়েতে করার পর তোমাদের বুঝাই দিব যে আমরা আসলে কেন কি করলাম। এখন শুধু লজিকগুলো বলতেছি, আমার মনে বুঝতে সুবিধা হবে পরবর্তীতে। আমরা এখন এই ইকুয়েশনের সাথে ভি এর সাথে E1 এর ডট প্রোডাক্ট নিব, আর ডট প্রোডাক্টটা কেন নিব সেই ব্যাখ্যা আমি একটু পরে বলতেছি। ইকুয়েশন নাম্বার 1 এর বোথ সাইডে আমরা E1 ডট প্রোডাক্ট নিলাম। তা ডট প্রোডাক্টের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি K1 E1 ডট E1 প্লাস K2 E2 ডট E1। দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা? স্যার E1 দিয়ে মাল্টিপ্লাই করলাম কেন? হ্যাঁ, সেটা ব্যাখ্যা দিতে পরে আসতেছি, সেই ব্যাখ্যাটা পরে আসবো। আচ্ছা, আমাকে একটু বলো তো এই E2 আর E1 এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই যে 90 ডিগ্রি হয়তো ডট প্রোডাক্টের মান কত হওয়া উচিত? 0। 0 স্যার। 0। আচ্ছা, তাহলে কি এটা লেখা যায় K1 E1 ডট E1, তার মানে কি E1 স্কয়ার। আচ্ছা, E1টা কি ভেক্টর বলো তো? ইউনিট ভেক্টর না? ইয়েস স্যার। আচ্ছা, ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট নিলে তার মান কত হবে? স্যার 1 স্যার। স্যার 1 স্যার। 1ই হবে। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে K1 ডট 1, মানে আমাদের থাকতেছে K1। দেখো তো সবাই ব্যাপারটা বুঝতে পারো কিনা? তোমাদের কোনো পরীক্ষায় কোনো ফর্মুলা ডিরাইভ করতে হবে না, প্রমাণ করতে হবে না। আমি কনসেপ্ট ডেভেলপ করার জন্য ফর্মুলা বুঝাই দিচ্ছি। আচ্ছা, সিমিলারলি আমি যদি এই ভি ভেক্টরের সাথে মানে ইকুয়েশন 1 এর সাথে E2 ভেক্টরের ডট প্রোডাক্ট নেই,
তাহলে কি পাবো বলো তো? K2 পাওয়ার কথা স্যার K2 পাবো স্যার। K2 পাওয়ার কথা, মানে একই রকম সবকিছু K2 পাবো। আচ্ছা একটু বলো তো, ম্যাথের শুরুতে আমরা যে ধরে নিলাম K1 টা কি ছিল? W1 এর ম্যাগনিটিউড না? ইয়েস স্যার। আচ্ছা তাহলে K2 টা কি ছিল? W2 এর ম্যাগনিটিউড। আচ্ছা আমরা যদি এখন আমাদের যে ইকুয়েশনটা ছিল ভি, ইকুয়েশন নাম্বার 1, সেই 1 এ K1 এর পরিবর্তে মানটা বসাই, V সমান সমান K1 এর ভ্যালু কত বের করলাম? V ডট E1, V ভেক্টরের সাথে E1 এর ডট প্রোডাক্ট, তার সাথে থাকবে হচ্ছে E1 প্লাস K2 এর মান কত বের করলাম? V ডট E2 তার সাথে E2 ভেক্টরের ডট প্রোডাক্ট। আমি লিখতে পারি এই লাইনটা? এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আবার যদি এক্সপ্লেইন করতেন কিভাবে V1 U1 লিখছি। আচ্ছা দেখো, আমাদের এখানে যে যে কনসেপ্টটা ছিল, ফার্স্টে থেকে যদি আমরা দেখি, একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে v, আমরা চিন্তা করলাম এই ভেক্টরের দুইটা অংশ বা কম্পোনেন্ট, একটা অংশ হচ্ছে W1 আর একটা অংশ হচ্ছে W2। এই W1 এর ডিরেকশনটা হচ্ছে E1, এটা ইউনিট ভেক্টর। W1 এর মান, ভ্যালু, ম্যাগনিটিউড হচ্ছে K1, W2 ডিরেকশন হচ্ছে E2 আর W2 ডিরেকশন হচ্ছে K2। এই লাইন থেকে কি আমরা লিখতে পারি না যে V ভেক্টর হচ্ছে হ্যাঁ, এখন কি সবার কথা শুনতে পাচ্ছ ঠিক মতো? না স্যার, এখনো কেটে কেটে আসতেছে। নো স্যার। কথা শুনতে সমস্যা হচ্ছে? নো স্যার, শোনা যাচ্ছে না স্যার। স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। স্যার এটা ক্লিয়ার শুনতে স্যার শোনা যাচ্ছে না স্যার। যাচ্ছে না? স্যার মেবি আজকে ওয়েদার প্রবলেম, এই জন্য অনেকের প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। অনেকের কথা আচ্ছা একটু দাঁড়াও, আমি অন্য একটা ইয়া করি, তোমরা একটু দেখতে থাকো স্ক্রিনটা, আমি অন্য একটা ব্যবস্থা করতে পারি না দেখি। স্ক্রিনে সব দেখতে থাকো।
সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আগে থেকে ক্লিয়ার না আগের মতোই? স্যার আগে থেকে ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, যা বলাচ্ছিলাম সেখানে চলে যাই। আচ্ছা দেখো, আমরা যেটা পড়াচ্ছিলাম একটা ভেক্টর ভি, সেই ভেক্টরটাকে দুইটা ডিফারেন্ট ভেক্টরের সামেশন আকারে লিখলাম। ভি ভি একটা ভেক্টর, ভি ভেক্টরের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে W1 আর একটা হচ্ছে W2। W1 কম্পোনেন্টের যে ভেক্টর, সেই ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে k1 বা ভেক্টরটার মান হচ্ছে k1। আর W1 ভেক্টরের ডিরেকশন বা দিক হচ্ছে একটা ইউনিট ভেক্টর E1। আমরা লিখতে পারি W1 ইকুয়াল টু E1 K1। সিমিলারলি W2 হচ্ছে আরেকটা ভেক্টর, সেই ভেক্টরের জন্য আমরা সে একইভাবে লিখতে পারি। আমরা আমাদের ম্যাথের শুরুতে V সমান সমান W1 প্লাস W2 কনসিডার করলাম, তারপরে W1 এর পরিবর্তে K1 আর E1 এবং W2 এর পরিবর্তে K2 এবং E2 লিখলাম। আর আমরা W এই আমাকে মনে হয় কোশ্চেন করছিল যে ইফতেখার হায়দার মনে হয় কোশ্চেন করছিল আমরা কেন ডট প্রোডাক্ট নিলাম এই এই ভি ভেক্টরের সাথে বা ভি এর সাথে আমরা E1 এর কেন ডট প্রোডাক্ট নিলাম। আমরা দেখি আমাদের ম্যাথে এই ভি এর সাথে E1 এর যদি ডট প্রোডাক্ট নেই, তাহলে এই ভি এর সাথে E1 এর ডট প্রোডাক্ট নিলে আমরা যা পাচ্ছি সেই K1। আর K1টা ছিল W1 ভেক্টরের ম্যাগনিটিউড। সিমিলারলি ভি ভেক্টরের সাথে যদি আমরা E2 ভেক্টর নেই, তাহলে আমরা পাচ্ছি K2। আর K2 হচ্ছে W2 ভেক্টরের ম্যাগনিটিউড। আমরা এই ম্যাগনিটিউড গুলোর মান যদি এখানে বসাই দেই বা ইনপুট করে দেই, তাহলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাচ্ছি। দেখো তো বুঝতে পারো কিনা সবাই? মানে স্যার সেম ইকুয়েশনে আমরা পুট করতেছি হ্যাঁ, মানটা। আমরা এখান থেকে ডট প্রোডাক্ট নিয়ে K1 এর মান বের করলাম, K1 এর মানটা আবার এখানে এই যে ভি ডট E1 এর জায়গায় K1 এর মানটা বসাই দিলাম। আবার K2 এর ভ্যালুটা আমরা ভি ডট E2 এখানে রিপ্লেস করা হয়েছে। মানে K1 এর মানটা আমরা বের করে নিলাম। K1 এর মানটা হচ্ছে ভি ডট E1 আর K2 এর মানটা হচ্ছে ভি ডট E2। হ্যাঁ, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার আমি Yes, দেখতে sir. পাচ্ছি না। আর বাকিদের কি অবস্থা, দেখতে পাচ্ছ না স্ক্রিন? স্যার পাচ্ছি স্যার। এখন পাচ্ছ, দেখতে পাচ্ছ এখন? স্যার এখনো দেখছি না। এরকম সমস্যা কার কারো আছে যে স্ক্রিন দেখতে পাচ্ছে না? না স্যার। স্যার আপনার এখানে টোটাল 3টা আইডি কানেক্টেড আছে, তো একটাতে প্রেজেন্টেশন হচ্ছে, বাকি 2টাতে হচ্ছে না। ওইটাতে মেবি পিন করলে দেখা যাবে। আচ্ছা, এখানে তোমরা কোনো ইস্যুতে মানে কোন আইডিকে পিন করো না, তাহলে অটোমেটিক স্ক্রিন দেখতে পারবা। স্পেসিফিক কোনো আইডিতে পিন বাটনটা ক্লিক করো না, তাহলে দেখতে পারবা স্ক্রিন মতো। কারণ যে যে শেয়ার করতেছি তাকে দেখা যাবে না, তার স্ক্রিনে শেয়ার হচ্ছে, এখন আমি আবার শেয়ার করতেছি। এখন কি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার এখন দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার শুরু করি। আচ্ছা আমি একটু আমার কথাগুলো সামারিতে যাই এখন।
সামারি গেলে মানে সুবিধা হবে। আমরা যদি এভাবে চিন্তা করি, একটা ভেক্টর, সেই ভেক্টরটার দুই দিকে কম্পোনেন্ট, এই ভি হচ্ছে ভেক্টর, আর এই ভেক্টরের এই ডিরেকশনটা হচ্ছে ইউনিট ভেক্টর E1, এটা হচ্ছে W1 ভেক্টর কম্পোনেন্ট, এই ভেক্টরটা হচ্ছে W2, আর এই ভেক্টরের ডিরেকশন হচ্ছে E2। এই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে K1, এই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে K2। আমরা এইমাত্র প্রমাণ করলাম এই ম্যাগনিটিউডটা আমরা কিভাবে বের করতে পারি। আমরা এই ভেক্টর ভি সাথে, আমরা ভি ভেক্টরের সাথে E1 এর কিন্তু ডট প্রোডাক্ট নেই, ভি ভেক্টরের সাথে E1 ইউনিট ভেক্টরের যদি ডট প্রোডাক্ট নেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে, এই ম্যাগনিটিউড K1 পাওয়া যাবে। সিমিলারলি আমরা যদি ভি ভেক্টরের সাথে ই ভেক্টরের ডট প্রোডাক্ট নেই, E2 ভেক্টর ডট প্রোডাক্ট নেই, তাহলে আমরা K2 ম্যাগনিটিউডটা পাবো, সেটা হচ্ছে W1 ভেক্টরের কম্পোনেন্টের ম্যাগনিটিউড। আর এই ম্যাগনিটিউডের সাথে যদি আমরা আবার E1 কে তার ডিরেকশনকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা W1 ভেক্টরটাই পাবো, মানে ভেক্টর পাবো, কম্পোনেন্টটা পাবো। সিমিলারলি এই ভেক্টরের সাথে যদি আমরা আবার E2 কে মাল্টিপ্লাই করি তাহলে কি পাওয়া যাবে, আমাদের এই W2 ভেক্টর পাওয়া যাবে। তার মানে আমি যদি এভাবে বলি ভি একটা ভেক্টর, সেই ভেক্টরের E1 এর দিকে W1 কম্পোনেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে ভি সাথে E1 এর ডট প্রোডাক্ট, এবং এই ভেক্টরটা হচ্ছে ভি সাথে E1 এর ডট প্রোডাক্ট ম্যাগনিটিউড তার সাথে E1 এর ডট প্রোডাক্ট, বা ডট প্রোডাক্ট এখানে মাল্টিপ্লিকেশন। সিমিলারলি ভি ভেক্টরের E2 ভেক্টরের দিকে ভেক্টর W2 এর ম্যাগনিটিউড হচ্ছে ভি ডট E2। আর আমরা যদি এই সম্পূর্ণ ভেক্টর বের করতে চাই তাহলে এটা হচ্ছে W2 সাথে আবার এই মানে K2 সাথে W2 মানে E2 ভেক্টরটাকে আবার আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তার মানে এখানে দুইটা ব্যাপার, নাম্বার ওয়ান, ভি ভেক্টরের এই W ভেক্টরের শুধু কম্পোনেন্ট তার মান K1 সেটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট, আর W1 ভেক্টরটা বের করা, সেই W1 ভেক্টরটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট। সিমিলারলি ভি ভেক্টরের E2 ভেক্টরের দিকে W2 ভেক্টরের ম্যাগনিটিউড বা মান হচ্ছে ভি ডট E2, আর এই W2 ভেক্টরের ডিরেকশন হচ্ছে বা সম্পূর্ণ ভেক্টরটা হচ্ছে ভি ডট E2 ডট E2। এটা ছিল আমাদের এই মানে এই টপিকস এর কনসেপ্ট। আমরা যদি একটু বইয়ের যে বই যে লেখা আছে সেটা দেখি কিভাবে বই লিখছে, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। সবাই একটু দেখো বইয়ের, সবাই কি বই দেখতে পাচ্ছো? Yes, sir. আচ্ছা বই দেখো, এখানে একটা ভেক্টর ভি নেওয়া হয়েছে, সেই ভিটাকে W1 এবং W2 দুইটা কম্পোনেন্টের সামেশন আকারে লেখা হয়েছে, আবার W1 এর রিপ্লেসমেন্টে লেখা হয়েছে K1 E1, এবং W2 এই রিপ্লেসমেন্টে লেখা হয়েছে K2 E2। আর আমরা এই K1 এর মানটা বের করার জন্য ইফতেখার হায়দারের কোশ্চেন ছিল যে আমরা কেন ডট প্রোডাক্ট নিলাম, সেই ডট প্রোডাক্ট নেওয়ার কারণটা হচ্ছে আমরা K1 এর মান বের করতে চাই, আর K1 এর মান বের করার জন্য আমরা যদি ডট প্রোডাক্ট নিই K1 এর ভ্যালু আসছে ভি ডট E1, সেটা হচ্ছে W1 এর ম্যাগনিটিউডের মান। আর দেখো K2 এর সাথে আবার সিমিলারলি আমরা K2 বের করতে পারি। তার মানে আমরা এই ইকুয়েশনকে ক্যালকুলেশনের মাধ্যমে এই ইকুয়েশনে কনভার্ট করলাম। এই ইকুয়েশনের যে ফার্স্ট টার্মটা এটা হচ্ছে W1 এর ভেক্টর, আর এই ভেক্টরের শুধু যদি বলা হয় মান কত, ম্যাগনিটিউড কত, তাহলে হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই অংশটুকু হচ্ছে W1 এর ম্যাগনিটিউড। এই ম্যাগনিটিউডটাকে বলা হয় স্কেলার কম্পোনেন্ট, আর এই সম্পূর্ণ ভেক্টরটাকে বলা হয় ভেক্টর কম্পোনেন্ট, ভি ভেক্টরের W1 বা ভেক্টর কম্পোনেন্ট। সিমিলারলি এটা হচ্ছে W2 ভেক্টরের স্কেলার কম্পোনেন্ট, আর এই সম্পূর্ণ ভেক্টরটা হচ্ছে W2 ভেক্টর যেটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট। তার মানে আমরা শিখলাম একটা ভেক্টর যদি ভি হয়, যদি তার দুই দিকে কম্পোনেন্ট বের করতে বলা হয়, এই একটা ভেক্টর ভি যদি বলা হয় তার এই
E1 এর দিকে কম্পোনেন্ট বের করো, স্কেলার কম্পোনেন্ট, তাহলে তুমি স্কেলার কম্পোনেন্ট মানে হচ্ছে শুধু মান, বি এর সাথে E1 এর ডট প্রোডাক্ট করবা। আর যদি বলা হয় এই ভেক্টরটা বের করো, ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে, একটু একটু ওয়েট করো, হ্যাঁ, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যালো, Yes, sir. Yes, sir. আচ্ছা দেখো এটা হচ্ছে ভি ভেক্টরের স্কেলার কম্পোনেন্ট, আর যদি বলে ভেক্টরটা কত হবে সেটা হচ্ছে E1। সিমিলারলি ভি ভেক্টরের E2 ভেক্টরের দিকে আমরা যদি মান বের করি তাহলে সেই মানটা বের করব ভি ডট E2। আর ভি ডট E2 হচ্ছে এই ভি ভেক্টরের E2 এর দিকে কম্পোনেন্ট বা স্কেলার কম্পোনেন্ট, এর সাথে যদি ডট প্রোডাক্ট নেই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো ভেক্টর কম্পোনেন্ট। দেখো তো ওটা বুঝতে পারো কিনা সবাই? Sir. স্যার W1 এর ভেক্টর কম্পোনেন্ট। হ্যাঁ, একটু মনে রাখতে হবে স্কেলার কম্পোনেন্ট বলতে আমরা শুধু W1 এর মান বলতেছি। আরো সহজ ভাবে বলি, মনে করো একটা ভেক্টর, এই একটা ভেক্টর ভি, তার দুটো কম্পোনেন্ট W1, সেই W1 এর যে মানটা ম্যাগনিটিউড সেটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট, আর W1 ভেক্টরটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট। আর এই W2 ভেক্টরের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট, আর সেই W2 ভেক্টরটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট। আমাদের বইতে স্পষ্ট লেখা আছে, দেখো ভি ডট, এই দুইটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট, আর শুধু ভি ডট E1 হচ্ছে স্কেলার কম্পোনেন্ট। দেখো তো এই কনসেপ্টে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই কনসেপ্ট ডেভেলপ না করলে ম্যাথ করতে পারবা না। আর আমাদের কোনো তাড়াহুড়া নাই, যে আমাদের যে কনসেপ্ট ডেভেলপ না হলে আমরা সামনে আগাবার কোনো দরকার নাই। আচ্ছা স্যার, ভি ডট E1 এর সাথে যে আবার E1 অ্যাড করা হয়েছে, ওটা কি মাল্টিপল হিসেবে আছে নাকি ডট হিসেবে আছে? আচ্ছা, যেহেতু স্কেলার হিসাবে আছে তার মানে কি মাল্টিপ্লিকেশন আকারে আছে। একটা ভেক্টরের সাথে যখন স্কেলার মাল্টিপ্লাই করি তখন আমরা শুধু মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারি, আর যখন ভেক্টর যদি হয় তখন সে ডট প্রোডাক্ট হয়। ওকে স্যার। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাই, আমার মনে হয় বুঝতে সুবিধা হবে, ম্যাথটা বুঝতে সুবিধা হবে, একটা এক্সাম্পল দেখাই। সবাই একটু এক্সাম্পল 5 রিডিং করো, সবাই একটু এক্সাম্পল 5 রিডিং করো, আমি তো কোশ্চেন সলভ করে দিচ্ছি।
সবাইকে দেখতে পাচ্ছি স্ক্রিনটা আমার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা দেখো, এই আমরা যে কনসেপ্টটা ডেভেলপ করলাম সেই কনসেপ্টেরই একটা ম্যাথ যদি আমরা সলভ করি, এই তোমাকে প্রথমে ম্যাথের ফার্স্ট পোর্শনটা আমরা চিন্তা করি, ভি একটা ভেক্টর, ই ওয়ান একটা ইউনিট ভেক্টর, ই টু আর একটা ইউনিট ভেক্টর। আমাদের কোশ্চেনের ফার্স্ট পোর্শনে বলা হচ্ছে ফাইন্ড দ্য স্কেলার কম্পোনেন্ট। স্কেলার কম্পোনেন্ট সবসময় একটা স্কেলার ভ্যালু হবে ভি অ্যালং ই ওয়ান। তার মানে আমরা যদি কোশ্চেনটা ভিজুয়ালাইজ করি, তাহলে ভি একটা ভেক্টর, সেই ভেক্টরটার ই ওয়ান এর দিকে কম্পোনেন্ট বের করতে চাই। ই ওয়ানটা দেওয়া আছে কোশ্চেনে। ভি একটা ভেক্টর, এই ভেক্টরটার ই টু এর দিকে আমরা কম্পোনেন্ট বের করতে চাই, কম্পোনেন্টটা কোশ্চেনে দেওয়া আছে। দেখো তো তাহলে বলো তো এই দিকে স্কেলার কম্পোনেন্টের মান কত হবে? স্যার ভি ইন্টু ইউ ওয়ান, মানে ডট প্রোডাক্ট ইউ ওয়ান ইউ ওয়ান। এর সাথে ই ওয়ান এর ডট প্রোডাক্ট দিলে আমরা কি পাবো? এই ভি ভেক্টরের ই ওয়ান ইউনিট ভেক্টরের দিকে আমরা কম্পোনেন্ট পাবো বা স্কেলার কম্পোনেন্ট পাবো। এই অংশটা স্কেলার কম্পোনেন্ট। বির সাথে ই টু যদি আমরা ডট প্রোডাক্ট নিই, তাহলে আমরা কি পাবো? আমরা একইভাবে ই টুর দিকে স্কেলার কম্পোনেন্ট পাবো। আর সেই কম্পোনেন্টের সাথে আমরা যদি ই ওয়ান ভেক্টরকে আমরা আবার প্রোডাক্ট নেই, এটা ডট প্রোডাক্ট না, এটা নর্মাল প্রোডাক্ট, ভেক্টরের সাথে নর্মাল একটা স্কেলারের প্রোডাক্ট, তাহলে একটা ভেক্টর পাবো। সেই ভেক্টরটা হচ্ছে ডাব্লিউ ওয়ান, বা সেটা হচ্ছে বি ভেক্টরের কম্পোনেন্ট ভেক্টর। আর সেই কম্পোনেন্ট ভেক্টরটাকে আমরা বলতেছি ভেক্টর কম্পোনেন্ট অফ বি। সিমিলারলি এদিকে যদি আমরা কম্পোনেন্ট পেতে চাই, তাহলে আমরা কি করব? একইভাবে সেই স্কেলার কম্পোনেন্টের সাথে ই টু ভেক্টরকে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা ডাব্লিউ টু পেয়ে যাব। দেখো তো এই ম্যাথটা সব বুঝতে পারো কিনা? জি স্যার। একদম ম্যাথের অরিজিনাল জিনিস বুঝতে পারছো কিনা? তাহলে কিন্তু ম্যাথ স্যার করে লাভ এখানে হবে। স্কেলার কম্পোনেন্টটাই তো হচ্ছে ম্যাগনিটিউডটা। ম্যাগনিটিউড, হ্যাঁ জি স্যার। হ্যাঁ। স্পিকার ইয়েস স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, সোজা স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি কি এই কনসেপ্টটা একটু ডেভেলপ করব, মানে এই কনসেপ্টের পরের এক্সটেনশন যাব? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি আমার স্যার। share করছি। আচ্ছা দেখো, এখানে ভি একটা ভেক্টর, ভি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে ভি। আমি চিন্তা করলাম এই ডাব্লিউ ওয়ান ভেক্টর, বা এই যদি এখানে ই ওয়ান বলি, এই ই ওয়ান ভেক্টরের সাথে এই ডাব্লিউ ভি ভেক্টরের যে অ্যাঙ্গেল থিটা, এই থিটাটা আমরা কনসিডার করে ধরে নিলাম। আচ্ছা এখন যদি আমি এখানে এভাবে একটু এই অংশটুকু চিন্তা করি, তাহলে বলো তো এই অংশটুকু কতটুকু হবে? স্যার ভি ইনটু ই ওয়ান হবে না? হ্যাঁ, ভি ইন্টু ই ওয়ান, কিন্তু আমরা এখন সেটা চাচ্ছি না। আমরা যেটা করবো সেটা হচ্ছে, এটা হচ্ছে cos থিটা। তো তোমাদের মনে আছে ট্রায়াঙ্গেল ইউজ করলে আমাদের এই পোর্শনটা কত ছিল? ভি ইয়েস cos স্যার, থিটা। ভি ইনটু ই ওয়ান কস থিটা।
আর তাহলে এই পোর্শনটি কত হবে বলতো? ভি সাইন ভি সাইন থিটা। এই পোর্শনটুকু হচ্ছে ভি সাইন থিটা। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা যদি এখানে এই অংশটুকু এটা U1 এর দিক, এটা E2 এর দিক, এই পোর্শনটুকু হচ্ছে আমাদের এই ভি ভেক্টরের প্রজেকশন। এই ভি ভেক্টরের প্রজেকশন হচ্ছে এটা, আর এটা হচ্ছে ভি cos থিটা। আর এই পোর্শনটুকু কত হবে? ভি সাইন থিটা। দেখো তো কার কোনো কোশ্চেন আসছে কিনা? আমার কথা কি শুনতে পাচ্ছ? কার কোনো কোশ্চেন আছে এই পোর্শনটুকু বুঝতে? ভি ভেক্টর, সেই ভি ভেক্টরের এই আমরা যদি এদিকে তার প্রজেকশন দেখি, যে প্রজেকশনটা হচ্ছে ভি cos থিটা। আর যদি আমরা W2 এর দিকে প্রজেকশন দেখি, W2 প্রজেকশন হচ্ছে ভি সাইন থিটা। তাহলে আমরা কি বলতে পারি প্রজেকশনের মানটা, ভ্যালুটা হচ্ছে, এটাই হচ্ছে K1, আর এই ভ্যালুটাই হচ্ছে K2। এটাকে আমরা লিখতে পারি। জি স্যার। জি স্যার। কোনো দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার প্রজেকশন মানে কি? আচ্ছা, দেখো প্রজেকশন বলতে আসলে আমরা এক হিসাবে ছায়া চিন্তা করতে পারি। ছায়া বা তার এই ডিসটেন্স ছিল, এই অংশটুকু, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের ছায়া যদি এখানে পড়ে, এখানে আসবে, তাহলে এই অংশটুকু এখানে পাচ্ছি। এরকম এই সম্পূর্ণ লাইনের যে ছায়াটা কোথায় পড়বে? এখানে পড়বে। ইমেজ বলতে পারি আমরা, প্রতিচ্ছবি বলতে পারি। এই লাইনটা এখানে এখানে কি আসবে, তার সম্পূর্ণ এই পোর্শনটুকু তার ছায়া পড়বে। তুমি এখান থেকে রিফ্লেক্ট করার চেষ্টা করো, বা এখানে যদি তুমি লাইট দাও, তাহলে এই অংশটুকু ছায়া কোথায় পড়বে? এই পোর্শন পাওয়া যাবে না? সিমিলারলি, এই যদি একটা ভেক্টর হয়, তো বলো তো এই ভেক্টরের প্রজেকশন কোথায় পড়বে? যদি এদিকে নিয়ে আসো, তাহলে এইটা, এই ভেক্টরের এইটা হচ্ছে প্রজেকশন। আর যদি এদিকে নিয়ে আসো ওয়াই এর দিকে, তো এই পোর্শনটা হচ্ছে প্রজেকশন। দেখো তো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিনা? স্যার প্রজেকশন যেটা পাই ওটা কি ওটার লেন্থটা, মানে প্রজেকশন হচ্ছে, প্রজেকশনটা ভেক্টর, সেই ভেক্টরের হচ্ছে লেন্থ। সহজ কথায় বললে ভেক্টর কম্পোনেন্টটাই হচ্ছে প্রজেকশন। আর ভেক্টর কম্পোনেন্টের মান মানে স্কেলারটা হচ্ছে প্রজেকশনের মান। আমি আজকে ক্লাসে একটু পরে প্রমাণ করে দিব যে ভেক্টর কম্পোনেন্টটি হচ্ছে প্রজেকশন, আর এই ভেক্টর কম্পোনেন্টের মান হচ্ছে ওই কম্পোনেন্টের স্কেলার কম্পোনেন্ট। মানে তুমি যদি সহজভাবে চিন্তা করো, প্রজেকশনটাই হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে এই কনসেপ্টে? আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি ভি ভেক্টর W1 প্লাস W2, যেখানে W1 এর মান হচ্ছিল ভি ডট, তার ভ্যালু ছিল V.E1 প্লাস V.E2 আর এইমাত্র আমরা প্রমাণ করলাম এই V.E1টাই হচ্ছে
বি cos theta E1 plus B sin theta দেখো তো ব্যাপারটা বুঝতে পারো কিনা সবাই? জি স্যার। কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আমরা এখন একটু দেখবো অর্থোগোনাল প্রজেকশন বলতে আমরা কি বুঝি। যে ইফতেখার হায়দারের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের আনসার এখানে চলে আসবে। দুটা ভেক্টরের যদি দুই দিকে আমরা অর্থোগোনাল কম্পোনেন্ট বের করি, অর্থোগোনাল কম্পোনেন্টকে বলা হচ্ছে প্রজেকশন। অর্থোগোনাল কম্পোনেন্টকে প্রজেকশন হিসেবে ডিফাইন করা হচ্ছে। দেখো এই যে ভি ডট ই ওয়ান এবং ই ওয়ান, তার মানে এটাকে আমরা প্রমাণ করলাম এই একটা ভেক্টর, সেই ভেক্টর ভি, সেই ভেক্টরের ই ওয়ান এর দিকে স্কেলার কম্পোনেন্ট ছিল হচ্ছে ভি ডট ই ওয়ান, আর ভেক্টর কম্পোনেন্ট হচ্ছে আবার ই ওয়ান নিচ্ছি। এই ব্যাপারটাকে আমরা বলি প্রজেকশন। আমরা লিখি প্রজেকশন অফ ভি along E1. দেখো তো কারো কোনো কোশ্চেন আছে? দেখো তো কারো কি কোনো কোশ্চেন আছে? দেখো তো একটু। আচ্ছা, আমি যদি ব্যাপারটাকে আরেকটু এক্সটেন্ড করি। স্যার এটি কি ভেক্টর কম্পোনেন্ট? হ্যাঁ, এটা ভেক্টর কম্পোনেন্ট। তো ভেক্টর কম্পোনেন্ট ইকুইভ্যালেন্ট হচ্ছে প্রজেকশন। ভেক্টর কম্পোনেন্ট ইকুইভ্যালেন্ট হচ্ছে প্রজেকশন। আর যদি বলে প্রজেকশনের মান, সেটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট। মানে এর আগে আমরা যে কনসেপ্ট ডেভেলপ করছি তার সাথে এখন কোনো ডিফারেন্স। কারো কোনো কোশ্চেন আছে রিলেটেড? স্যার তাহলে তো প্রজেকশন অফ ভি অন ই ওয়ান হলো নিচের এটা ভেক্টর কম্পোনেন্টটা, আর ই টু ভি তে যেটা ওটা হলো উপরেরটা। হ্যাঁ, তোমার ইয়া ঠিক আছে, কিন্তু আমরা আসলে উপর নিচ না, আমরা চাচ্ছি ভেক্টরের দিক। আমি যদি আরো একটু স্পেসিফিক ভাবে বলি, এই একটা ভেক্টর বি, এই ভেক্টরের এই একটা ভেক্টর হচ্ছে বি। তাহলে যদি বলা হয় বি ভেক্টরের প্রজেকশন কত হবে? আচ্ছা দেখো, তাহলে প্রজেকশন অফ ভি along বি ভেক্টর, আচ্ছা বলো তো কত হবে এটা? স্যার ভি ডট ভি ইনটু ই ওয়ান, সরি বি হবে বি। এখানে E1 হবে E2
আচ্ছা দেখো ভি এবং বি, তোমাকে এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ভি ভেক্টরটা আসতেছে সেই ভেক্টরটা অবশ্যই ইউনিট হবে। সবাই একটু মনোযোগ সহকারে শুনো, এই ভেক্টরটা অবশ্যই এটা ইউনিট ভেক্টর হবে। এই ভেক্টরটা অবশ্যই ইউনিট হবে, তার মানে তোমাদের বের করতে হবে ভি ভেক্টর প্রজেকশন বি এর দিকে, তাহলে বি ভেক্টরের দিক হবে, এবং যেহেতু পজিশনটা ভেক্টর তাহলে সেই দিকে এদিকেও বি ভেক্টর হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এই বি ভেক্টরটা ইউনিট ভেক্টর কিনা। যদি ইউনিট ভেক্টর না হয় তোমাকে এটাকে ইউনিট বানাইতে হবে। দেখো তো কার কোনো কোশ্চেন আছে এই ফর্মুলা বুঝতে? বুঝেছি স্যার। সহজ ভাষায় যদি বলি, একদমই যদি ফর্মুলা মনে রাখতে চাও, তা ভি ভেক্টর, এই বি একটা ভেক্টর, এই বি ভেক্টর ইউনিট ভেক্টর, এইদিকে আমরা ভি এর সাথে বি এর ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট নিব এবং এই ইউনিট ভেক্টরটাকে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে প্রজেকশন পাবো কোন দিকে পাবো? বি এর দিকে। কার প্রজেকশন পাবো? ভি এর প্রজেকশন পাবো। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমরা যে বলতেছি প্রজেকশনটাই হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট, আমরা কি এটা হচ্ছে সব ক্ষেত্রে বলতে পারি নাকি শুধু অর্থগোনালের ক্ষেত্রে বলতে পারবো এই কথাটা? শুধু অর্থগোনাল ক্ষেত্রে বলতে পারবো, আচ্ছা স্যার। কারণ অর্থগোনাল এই ছাড়া প্রজেকশনের আমরা যে ফর্মুলাটা ডিরাইভ করলাম শুধু অর্থগোনালের জন্য এই কাজটা করলাম। আর অর্থগোনাল প্রজেকশন ছাড়া যে ডিফারেন্ট প্রজেকশন গুলো হবে তার যে আবার কনসেপ্ট ডিফারেন্ট, আমরা আসলে সেই কনসেপ্টে আলোচনা করতে পারতেছি না এখন বা করতেছি না। আমরা শুধু অর্থগোনাল কম্পোনেন্টের জন্য এই কাজটা করতেছি এবং বলতেছি যে প্রজেকশন তোমরা যেটা বের করতেছো সে একই জিনিস হবে। তবে প্রজেকশনের ক্ষেত্রে যদি মনে রাখতে হবে, প্রজেকশনের ক্ষেত্রে সবসময় অর্থগোনাল কম্পোনেন্টটা বের করা হয়। আর আদার যে কম্পোনেন্ট আছে যদি প্রজেকশন না হয় তাহলে সে আলাদা কম্পোনেন্ট বের হবে কিন্তু প্রজেকশনের সাথে ম্যাচ করবে না। আর যদি কম্পোনেন্ট আমরা যদি অন্য ভাবে কম্পোনেন্ট বের করি, অর্থগোনাল না করি, তাহলে প্রজেকশনটার সাথে সেটা ম্যাচ করবে না, কিন্তু প্রজেকশন সবসময় অর্থগোনাল কম্পোনেন্ট হবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার এখানে তাহলে প্রজেকশনটা যেটা পাইলাম ওটা হলো বি ইউনিট ভেক্টরের ভেক্টর কম্পোনেন্ট। না, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি ভেক্টরের দিকে প্রজেকশন হচ্ছে এটা, প্রজেকশন অফ বি অ্যালং বি। স্যার এখানে কম্পোনেন্টের উপরে প্রজেকশনটা ওভারল্যাপ করতেও পারে, নাও করতে পারে। কম্পোনেন্টের উপর অবশ্যই ওভারল্যাপ করবে, যেটা কম্পোনেন্ট হয়ে যায় প্রজেকশন হয়, কারণ এই দিকেই তো ওভারল্যাপ করতেই হবে যেহেতু বি আচ্ছা, ভেক্টর যদি একটা কম্পোনেন্ট হয়। না, জি স্যার। যদি কম্পোনেন্ট হয় না, এখানে যেটা বলা হয়েছে এদিকে করতে হবে, তোমাকে বলা হয়েছে বি আচ্ছা, এর দিক দেওয়া আছে এবং বি এর উপর তাকে প্রজেকশন করাবা, তার মানে ফিক্স ব্যাপারটা জি করতেই স্যার, হবে। বুঝতে পারছি। আচ্ছা আমরা যদি এই ব্যাপারটাকে আরেকটু এক্সটেন্ড করি কনসেপ্টটাকে, আচ্ছা এই যে এই ভেক্টরটা ভি, তাহলে এর প্রজেকশন হচ্ছে বের করলাম এইমাত্র, এই যে এইমাত্র প্রজেকশন বের করলাম। যদি বলা হয় অর্থগোনাল প্রজেকশন বা অর্থগোনাল কম্পোনেন্ট বের করো অথবা প্রজেকশন অফ ভি অ্যালং বি অর্থগোনাল টু বি, যেভাবে বলা হয় মানে বি ভেক্টরের অর্থগোনাল, বি ভেক্টরটা এইদিকে, তার অর্থগোনাল দিকে প্রজেকশন বের করো, তাহলে কিভাবে বের করবা? আচ্ছা বলো তো এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন কত? স্যার 90 স্যার। আচ্ছা 90 ডিগ্রি। তাহলে এটার সাথে যদি প্যারালাল ভেক্টর নেই তাহলে আমরা এই ভেক্টরটার যে প্রজেকশনটা হচ্ছে এইটা পাচ্ছি। আচ্ছা তাহলে একটু আগে যে শেখানো হইলো আজকের ক্লাসের এই ভেক্টরের ডিরেকশন আর এই ভেক্টরের ডিরেকশন আর এই ভেক্টরের ডিরেকশন সামেশন তৈরি করে, যে এই প্রজেকশনটাকে যদি নাম দেই, ধরলাম কিউ, নাম দিলাম কিউ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে ভি, আর এই প্রজেকশনটা আমাদের বের করলাম, তাহলে আমি লিখতে পারি প্রজেকশন অফ
প্রজেকশন অফ বি অ্যালং বি প্লাস হচ্ছে কিউ। দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা। নো স্যার। আচ্ছা, এখান থেকে কি আমি কিউ ভেক্টর বের করতে পারবো? জি স্যার। কিউ ভেক্টর সমান সমান কি হবে? ভি ভেক্টর মাইনাস প্রজেকশন অফ বি অ্যালং বি। তার মানে আমি কিভাবে বলতে পারি সামারি আকারে, যে একটা ভেক্টর, এই ভেক্টরের দিকে যদি আমরা, এই ভি একটা ভেক্টর হয়, এদিকে যদি প্রজেকশন বের করি, এই ভি ভেক্টর থেকে এই প্রজেকশন ভেক্টরকে বিয়োগ করলে বা মাইনাস করলেই এই দিকে প্রজেকশন পাওয়া যাবে তার 90 ডিগ্রি দিকে। এটা কি বলতে পারি আমরা? জি স্যার। ইয়েস স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই অংশটুকু আরেকবার একটু বলবেন? একটু দেখ। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছো? আচ্ছা, কোশ্চেনটা আনসারটা আমরা বলি। মনে করো ভি এ ভেক্টর বি দিকে প্রজেকশন বের করলাম, সবই দেখতে পাচ্ছো? জি স্যার। Yes, sir. তার মানে এই একটা ভেক্টর, এই ভেক্টরের আমরা এই বি এর দিকে প্রজেকশন বের করলাম। এই বলা আছে এই দিকের সাথে 90 ডিগ্রির দিকে যে দিকটা আছে সেই দিকে প্রজেকশন কত হবে। তবে এদিকে একটা ভেক্টর বের করতে হবে। তো এই ভেক্টরটা বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই ভেক্টরের সাথে এই ভেক্টর দুইটা যেহেতু প্যারালাল, আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল কনসিডার করি। তাহলে ট্রায়াঙ্গেল যদি আমরা কনসিডার করি, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের সাথে মানে এই প্রজেকশন ভেক্টরের সাথে এই ভেক্টরটা, এটার সাথে এটা হচ্ছে প্যারালাল, এটা সমান এইটা। তার মানে এই ভেক্টরের সাথে এই ভেক্টর যদি আমরা অ্যাড করি, এই দুইটা ভেক্টর, তাহলে এই ভি পাবো। তাহলে আমরা যদি এই ভি এর থেকে এই প্রজেকশনটাকে মাইনাস করি, তাহলে এই ভেক্টরটা পাবো। আর এই ভেক্টরটাই হচ্ছে কিউ ভেক্টর। আর কিউ ভেক্টরটাই হচ্ছে এই বি ভেক্টরের প্রজেকশনের লম্ব দিকে একটা ভেক্টর। আবার একটু বলি, দেখো এই একটা ভেক্টর বি, তার প্রজেকশন বের করলাম এই দিকে। কোশ্চেন ছিল এই লম্ব দিকে প্রজেকশন কত হবে। তাই ভি একটা ভেক্টর, তাহলে এই দিকে প্রজেকশন বের করলাম। আর এইটা আর এই পোর্শনটা যেহেতু প্যারালাল, তার মানে হচ্ছে এই দুটো সমান। এই ভেক্টরের সাথে এই ভেক্টরটা আমরা অ্যাড করলে এই ভেক্টরটা পাচ্ছি। তাহলে আমরা যদি এই ভেক্টর থেকে মানে ভি ভেক্টর থেকে এই প্রজেকশনকে মাইনাস করি, তাহলে এই ভেক্টরটা পাওয়া যাবে। আর এই ভেক্টরটাই সমান হচ্ছে এই ভেক্টর। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? No, sir. আর কারো কোনো কোশ্চেন না থাকলে এই সবাই একটু এই বইয়ের ফর্মুলা একটু দেখো, তারপর আমি ম্যাথ সলভ করাবো।
সবাই দেখছো ফর্মুলাটা? ইয়েস স্যার। আচ্ছা, এই ফর্মুলাকে বেস করে আমরা একটা ম্যাথ করব। সবাই একটা জিনিস মাথায় রাখবা, যে তোমাদের যে ভুল হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে এই ভেক্টরটা যে ইউনিট হবে সবসময় খেয়াল রাখবা। বইয়ের ফর্মুলাটা ইউজ করবা না। বইয়ের ফর্মুলাটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে এবং একরকম থাকবে না। আমি সবগুলো ফর্মুলা একটা নির্দিষ্ট ফরম্যাটে তৈরি করছি, তুমি চাইলে সেই ফরম্যাটটা মেনটেন করতে পারো, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এক্সাম্পল 7 কোশ্চেনটা সবাই একটু রিডিং করো। আমরা যদি এক্সাম্পল 7 কোশ্চেনটা একটু দেখি, তাহলে এই ভি একটা ভেক্টর, ভি ভেক্টরটা হচ্ছে ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে। এই ভি ভেক্টরটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি 1,1,1। আরেকটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, সেই বি ভেক্টরটা হচ্ছে এই দিকে। কোশ্চেনটা বলা হয়েছে ভি ভেক্টরটার বি ভেক্টরের দিকে প্রজেকশন বের করো। তাহলে আমরা বলতো কি বের করব? প্রজেকশন, প্রজেকশন অফ ভি কোন দিকে বের করবো বলো তো একটু? বি এর দিকে স্যার। এর দিকে। বি এর দিকে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা, যে যার দিকে বের করব সেটা ইউনিট ভেক্টর হবে। বি ভেক্টর ফর্মুলা এইমাত্র ডিরাইভ করলাম, কোন দিকে বের করবো? বি এর দিকে। তো অবশ্যই বি কে ইউনিট বানাইতে হবে। এবং যেহেতু পজিশন একটা কম্পোনেন্ট, ভেক্টর কম্পোনেন্ট, এই জন্য আমরা তাকে আবার আবার ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা। নো স্যার। আচ্ছা, বি ভেক্টর কে এখন কি ইউনিট করতে পারবা? জি স্যার। এই ভেক্টরটা ইউনিট ভেক্টর হবে 1 বাই, একবার দেখি বি ভেক্টরটা কত হবে। বি ভেক্টরটা ছিল 1,1,1, আর বি ভেক্টরটা কত ছিল? 1/√2, কমা হচ্ছে 1 বাই, আমি কি ভুল লিখলাম? 2, তাহলে হচ্ছে 4। 1/√2 কি হবে? না স্যার, 2 হবে স্যার। না, 1/√2 হবে না তো। তাহলে 4, 4, 8, 2/8 হবে, √8। জি জি স্যার, √8। 2/√8, 2/√8। এই ডট 2 বাই প্রোডাক্ট করবো। স্যার 2/√8 টু 1/√2 তো বলা যায়। হ্যাঁ, একবার লিখলে বুঝতে, হ্যাঁ লেখা যায়। আচ্ছা, একবার না লিখি, আবার ডট প্রোডাক্ট করলে কত পাবো? 2/√8, 2/√8। এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আনসার। স্যার যখনই বলবে একটা প্রজেকশনের অর্থোগোনাল বার করতে, তার মানে ওইটা 90 ডিগ্রিতে যেটা আছে ওইটাকে বার করব। আচ্ছা, এটা যেটা বের করলা সেটা একটা ভেক্টর আসবে। এখন যদি বলা হয় এই দিকে বের করো, তাহলে কি করবা? এই ভি এর সাথে এই যে বের করলা প্রজেকশন অফ বি অ্যালং বি, মাইনাস করে দিবা, তাহলে এইদিকে ভেক্টর পাওয়া যাবে। এই বি ভেক্টরের সাথে এই প্রজেকশন ভেক্টরটাকে মাইনাস করলেই আমরা এর অর্থগোনাল দিকে পাবো ভেক্টর। কারো কোনো কোশ্চেন আছে দেখো তো, কোনটা আবার দেখে নাও। বইয়ের প্রসিডিওর সাথে আমার করা প্রসিডিওরটা মিলবে না, তবে আমার প্রসিডিওরটা আমার মনে হয় একটাই ফরম্যাট, তো ফর্মুলা মেমোরাইজ করবো না, কোনো ফর্মুলা মেমোরাইজ করবো না, সবগুলা ফর্মুলা বুঝে ডিরাইভ করে নিবা, বা হালকা দেখে বুঝে তারপর সেই কাজটা করবা।
কারো কোনো কোশ্চেন আছে? No, sir. আচ্ছা আমাকে এখন বলো, আমরা যেভাবে পড়াচ্ছি, এই আজকে মাত্র 2টা ম্যাথ করাইছি, এই এই সিস্টেমে পড়াবো ফর্মুলা ডিরাইভ করে, নাকি নর্মালি শুধু ফর্মুলা বলবো আর ম্যাথ করে দিব? না মানে এই ফর্মুলাটা বলতে পারতাম এবং সরাসরি এই ম্যাথটা করে দিতে পারতাম, আমার সাথে 5 মিনিট সময় লাগতো। আর এই ফর্মুলা বলে দিতাম এবং এই ম্যাথটা করে দিতাম, আমার সময় লাগতো হচ্ছে 5 মিনিট 10 মিনিট, এর মাঝে আমি আরো 1-2 চ্যাপ্টার শেষ করে ফেলতে পারতাম। না স্যার, এটাই ঠিক আমরা আছে কিভাবে করে দিলেই ভালো হয়। স্যার, এটা এভাবে করলে ভালো হয় স্যার। এভাবে করলে ভালো হয়। এভাবে বেটার। তোমাদের যদি ডিফারেন্ট ওপিনিয়ন থাকে যে না আমরা সেভাবে চাচ্ছি না বা এইভাবে আমাদের কষ্ট হচ্ছে বা আমরা বেশি বুঝতে হচ্ছে, তাহলে আমি উভয় করলে আমার কষ্ট কম হবে, কিন্তু আমি চাচ্ছি যে উভয় করলে ম্যাথ মুখস্থ করা হবে। আমরা আসলে ম্যাথ মুখস্থ করতে চাই না। আমরা মানে আজীবন আমি নিজেও দেখা গেছে অনেক অনেক কিছু মুখস্থ করে ফেলছি। আমার 9-10 থাকা অবস্থা, এইচএসসি লেভেলে থাকা অবস্থা দেখা যাচ্ছে অনেক কিছু বাধ্য হয়ে মুখস্থ করে ফেলছি। এভাবে করতে হয়, শুধু প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ম্যাথ এভাবে ফর্মুলা ফর্মুলা বুঝে প্র্যাকটিস। আমরা অনেকে এইভাবে শুরু করছি ম্যাথ, এটা হয়তো ম্যাথের পেইন তৈরি করে। ফর্মুলা মেমোরাইজ করে ব্রেনের উপর প্রেশার তৈরি হয়। আর যখন বুঝতে পারি কিভাবে আসলো, তারপরে যখন আমরা ফর্মুলা মেমোরাইজ করে আমরা প্র্যাকটিস করি, তখন আমাদের জন্য সহজ হয়ে যায়, যে কোনোটা ম্যাথ করতে পারি এবং সেই জিনিসটার জন্য আমাদের ম্যাথ ফিল করতে পারি। আর ম্যাথ ফিল করতে না পারলে ম্যাথ আসলে খুব বোরিং এবং বিশ্রী লাগে, আমার কাছে যা মনে হয়। এই কারণে এভাবে পড়াটা ভালো। তারপরে যদি আমার স্টুডেন্ট বলে যে না আমরা আসলে এইভাবে চাচ্ছি না, আমরা এই শুধু সলভ চাচ্ছি ফর্মুলা সলিউশন, তাহলে আমি ফর্মুলা সলিউশন করতে পারি। তাহলে আমরা অনেক বেশি প্রবলেম বা অনেক কিছু সলভ করতে পারবো, কিন্তু আমাদের কনসেপ্ট ডেভেলপ হবে না। তোমাদের উপর সেটা ছাড়লাম, এটা নেক্সট কোনো একদিন হয়তো বা তোমরা যদি বলো সেভাবে আমি চেঞ্জ করে নিবো, আর না বলে এইভাবে চলবো। না স্যার, এভাবেই থাকুক স্যার। আচ্ছা আমরা এই নেক্সট ক্লাসে, আজকের ক্লাসে মনে হয় বেশি কিছু শুরু করতে পারবো না, ক্রস প্রোডাক্ট পড়াবো। ক্রস প্রোডাক্টের বেসিক কিছু জিনিস শিখাবো নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসে 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন শিখাবো। আমাদের সিলেবাসে আজকের ক্লাসের শুরুতে একজন বলছিল সিলেবাসটা কি হবে, তার আনসার যেটা হচ্ছে যে আমরা এই যে এখন পর্যন্ত যা পড়াইছি সিলেবাস থাকবেই, তার সাথে ক্রস প্রোডাক্টের কিছু অংশ থাকবে এবং হয়তো বা স্ট্রেট লাইনের কিছু অংশ থাকবে। এগুলো খুবই ফান্ডামেন্টাল সহজ জিনিস। তোমরা এখান থেকে এই এখন পর্যন্ত যা পড়াইছি তার মধ্যে আজকের ক্লাসে যে পড়াটা ছিল সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। এর আগের বার যতবার এই কোর্স আমি পড়াইছি, আমি প্রতিবারই এই টাইপের ম্যাথ কোথাও না কোথাও, মানে ফাইনাল পরীক্ষা হোক, মিড পরীক্ষা হোক, অথবা সিটি পরীক্ষা হোক, কোথাও না কোথাও এই টাইপের কোশ্চেন, প্রজেকশন বা কম্পোনেন্টের কোশ্চেন দেওয়া হয়েছে। তার মানে এর আগের লেকচারের, আজকের লেকচারের অংশ এবং এর আগের লেকচারের যে অংশগুলো ছিল সেই অংশগুলো তোমরা ভালো মতো সলভ করবা। এবং নেক্সট ক্লাসে এই আমাকে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবা, আমি হয়তো সেটা আবার বোঝানোর পর আবার নতুন করে শুরু করব নেক্সট ক্লাসটা। আর এখন আমি ক্লাস শেষ করার আগে আমি অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করব। কারণ কি কোনো কোশ্চেন আছে ক্লাস রিলেটেড? এই টপিক, এই মানে কোনো টপিকস রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? স্যার, আগের ক্লাস থেকে কোশ্চেন করা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে। স্যার, ওই যে আমরা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর যে পড়ছিলাম, সেক্ষেত্রে দুইটা ভেক্টর যদি অ্যাঙ্গেলটা স্যার 180 ডিগ্রি হয়, তাহলে আমরা যখন ডট প্রোডাক্ট করতেছি তখন আমরা এরিয়া বলতে কোন এরিয়াটুকু বুঝতেছি স্যার? আচ্ছা এরিয়া বলতে আমরা দেখো একটা লাইনেরও কিন্তু এরিয়া বলা যায়। তাহলে এই একটা লাইন, হ্যাঁ এই লাইনের মনে করো ডিসটেন্স এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 মাইনাস এটা 2। এদের মধ্যে অ্যাঙ্গেল যখন অপোজিট যায় তখন আমরা লাইনের এরিয়া পাই, তখন আর সেটা এরিয়া থাকে না, এরিয়াটা লাইন হয়ে যায়। যদি আমরা একটা স্পেস, একটা তলের একটা অংশ যদি পাই, তাহলে সেই অংশটা আমাদের একটা এরিয়া প্রোভাইড করবে। আর সেই তলটা যদি না থাকে, ছোট হতে হতে তলটা যদি একটা স্ট্রেট লাইনে পরিণত হয়, তাহলে কিন্তু সেই এরিয়াটা স্ট্রেট লাইনের লেন্থ হয়ে যাবে। সিমিলারলি ভলিউমের ক্ষেত্রেও মনে করো একটা জায়গার ভলিউম, আমরা সেই ভলিউমটা যদি বের করতে চাই, সেই ভলিউমে যদি হাইট না থাকে, ভলিউমটা এরিয়ার পরিণত হবে। তার মানে বলতেছি ভলিউম, কিন্তু হাইট 1 বা হাইট নাই, সেটা এরিয়া হবে। তোমাদের মনে হয় 20 ম্যাথ 151 কোর্সে পড়ছো যে কোন একটা 3 ডাইমেনশনাল সলিডের আমরা যখন সেই সলিডটা বের করি, সেই সলিডের যখন হাইট থাকে না, তখন তাকে আমরা এরিয়া হিসেবে রিপ্রেজেন্ট করি, ভলিউম বলি কিন্তু এরিয়া হিসেবে রিপ্রেজেন্ট করি। জি স্যার। তার মানে এখানে এরিয়াটা হয়ে যাবে একটা লেন্থ, লেন্থকেও এরিয়া বলা যেতে পারে। ওকে স্যার। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার।
তুমি খুব সহজ ভাবে চিন্তা করো যে না এটা তো একটা লাইন, এই লাইনটা তার আমরা এরিয়া কেন বলবো, এই লাইনটা যেহেতু একটা আরেকটার উপর ওভারল্যাপ করছে, তার মানে কি ওভারল্যাপ করা অংশটা আর তোমার এই এরিয়াটা সরাসরি অপোজিট ডিরেকশন চলে যাচ্ছে, এরিয়া পাচ্ছি আমরা কিন্তু লাইনের মতো পাচ্ছি। আরেকটা ব্যাপার যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে, তুমি যেভাবে চিন্তা করছো সেই চিন্তা থেকে বললাম কোশ্চেনের আনসারটা, আরেকভাবে চিন্তা করতে পারি এই একটা লেন্থ আর তার অপোজিট ডিরেকশনের লেন্থ একই লাইনের উপর থাকতেছে কিন্তু লেন্থ তো দুইটা, এই একটা লেন্থ তার উপর তার অপোজিটে আরেকটা লেন্থ, তবে প্রজেকশন হয়নি এখানে, কিন্তু দুইটা লেন্থের ডিসটেন্সটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়। তো সেই কনসেপ্টটা তো আসলে আমাদের অরিজিনাল কনসেপ্ট ছিল। দুইটা ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলের কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা কি ছিল, একটা ভেক্টর আর একটা ভেক্টর তার উপর প্রজেকশন যে পড়বে সেই প্রজেকশনের লেন্থ, মানে এই লেন্থ দুইটা দুইটা ভেক্টরের যে লেন্থ হবে। আচ্ছা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? না স্যার, না আমার স্যার দেখা স্ক্রিনশট যাচ্ছে দেখতে না। পারতেছেন লিখতেছি? ও আচ্ছা, তাহলে কি বলতেছেন? না স্যার, দেখা যাচ্ছে না। আমি আবার শেয়ার করছি তাহলে। দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দেখো, এই আমাদের মূল যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা হচ্ছে একটা ভেক্টর, এই একটা ভেক্টর আর ইউ একটা ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে ভি। ইউ ভেক্টরের যে ডিরেকশনটা আর ইউ ভেক্টরের যে ডিরেকশনটা এদের মধ্যে একটা ভেক্টর আর একটা প্রজেকশন করবে, সেটা আমরা বলতেছিলাম যে ভেক্টরের উপর ভি ভেক্টরের প্রজেকশন হচ্ছে ভি কস। জি স্যার। ভি কস যদি আমরা দেখি ভি কস থিটা, এই মানটা হচ্ছে একটা ডিসটেন্স আর ইউ হচ্ছে একটা ডিসটেন্স, মানে দুইটা ডিসটেন্সের মাল্টিপ্লিকেশনকে আমরা বলছিলাম প্রোডাক্ট। যখন মধ্যে যে অপোজিট অ্যাঙ্গেল যাবে, অপোজিট অ্যাঙ্গেল যখন হবে তখন সেই অ্যাঙ্গেলে আমরা যেটা দেখবো যে সেই একটা অ্যাঙ্গেল অপোজিট হওয়ার পর দুটো ডিফারেন্ট লেগ তোমাকে দেখাবে যে একটা দিক তার সাথে আরেকটা দিক হচ্ছে 180 ডিগ্রি অপোজিট ডিরেকশন, কিন্তু অপোজিট ডিরেকশন হলেও পজিটিভ ডিরেকশনে একটা লেন্থ, নেগেটিভ ডিরেকশনে আরেকটা লেন্থ, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে কিন্তু দুটো লেন্থ পাচ্ছি। জি স্যার। ওই দুটো লেন্থ আমরা কনসিডার করি, দুটো লেন্থকে কনসিডার করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর যদি জিওমেট্রিক প্রসেস চিন্তা করি, একটা লাইন দিয়ে হয়, আর তোমার কথা মতো একটা লাইনের, তোমাকে যদি বলা হয় একটা লাইনের এরিয়া বের করো, তাহলে তুমি লাইনের এরিয়া বের করতে পারবে না, এরিয়া বের করলেও সেটা আসলে লেন্থ হয়ে যাবে। তুমি যদি লাইনের লেন্থ এরিয়া বের করো সেই এরিয়া লেন্থে পরিণত হবে। জি স্যার, ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন ছিল? এর আগের ক্লাসে বা কোন টপিকে আর কারো কোনো কোশ্চেন ছিল? আগের ক্লাসে যে আমরা একটা ফর্মুলা দেখলাম যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বেটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1, ওটা কি কোনো ম্যাথে লাগবে? না, ওটা হচ্ছে ডিরেকশন রেশিও যেগুলো পাওয়া ছিল সেই ডিরেকশন সবগুলো রেশিও, সেই রেশিও গুলোর স্কোয়ারের সামেশন দেখাচ্ছিল, যে ডিরেকশন রেশিও স্কোয়ার সামেশন গুলো সাধারণত 1 হয়ে যায়। এটা জাস্ট একটা এন্ডিং, আসলে একটা রেজাল্টের এন্ডিং পোর্শন নিয়ে আসছে, এটা আমাদের খুব বেশি কনসেপচুয়াল কিছু নাই। রেশিও গুলো অ্যাঙ্গেল গুলো সাধারণত 1 হয়, এটা প্রমাণ করা হয়েছে। ইয়েস স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে তারপর ক্লাস শেষ করবো।